এই যে মশাই, শুনছেন? কথাটা কানে যেতেই ঘুরে দাঁড়ালেন সুকোমল শিকদার। আজকাল গল্প লিখিয়ে হিসেবে মোটামুটি ভালোই নাম করেছেন। বিশেষত ভূতের গল্পে তার জুড়ি মেলা ভার। ছাপার অক্ষর যে কারো মনে এভাবে ভয়ের সঞ্চার করতে পারে, তা সুকোমলবাবুর লেখা যে পড়েনি সে বুঝবে না। তার সর্বশেষ লেখা গল্প ডাইনির সাথে এক রাত পড়ে এক ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছিলেন। বাড়ির লোকেরা লেখকের বিরুদ্ধে থানায় এফআইআর পর্যন্ত করেছিল, যদিও সেটা ধোপে টেকেনি। সে গল্প প্রাপ্তবয়স্কদের জন্য তকমা লাগিয়ে পুনঃপ্রকাশিত হয়েছিল। এখন রাস্তাঘাটে তো লোকে দেখলে তাকে চিনতে পারে, অনেক সমাদরও করে। মাঝে মাঝে সই টইয়ের আবদারও আসে। সুকোমলবাবু সেগুলো হাসি মুখে মেটান। আজকের এই ডাকটা শুনে একটু অবাক হলেন তিনি, কারণ এই জায়গাটা কলকাতা শহর নয়, উড়িষ্যার বালাসোরের কাছে সমুদ্র সৈকত চাঁদিপুরে এসেছেন দিন কতক হলো। উদ্দেশ্য হলো একটু নিরিবিলি জায়গায় এসে পরের গল্প লেখা। গল্পটা যদিও ফেঁদেছেন বেশ ভালোই, নাম রেখেছেন ক্ষুধিত জীবন। গল্পে একটা বাড়ির কথা লেখা আছে, যে বাড়িটা সবাইকে গ্রাস করে নেবে। তার ওপর বন্ধু তাকে খুঁজে না পেয়ে এক বন্ধু সারা বাড়ি দৌড়বে, আর আরেকজন হঠাৎ দেখবে বিশাল ফটো ফ্রেমে যেখানে শুধু সে বাড়ির মালিকের ছবি ছিল, এখন সেখানে দুজনের ছবি। আরেকজন তার বন্ধু দেবাংশুর। জলজ্যান্ত দেবাংশুকে ফটো ফ্রেম গ্রাস করে নিয়েছে। যেটা এখনো হয়নি সেটা হলো অন্য বন্ধুটির নাম ঠিক করা। ওই জায়গাটা এখনো ফাঁকাই রয়েছে। ফলে পাণ্ডুলিপিটা দেখতে একটু খাপছাড়া গোছের হয়েছে। আজই ওর নামটা ভেবে বের করবেন, এই সংকল্প নিয়ে সমুদ্রের ধারে হাঁটতে বেরিয়েছিলেন সুকোমলবাবু। আগন্তুকের ডাকে ঘুরে তাকালেন। আগন্তুক একটা ছোট্ট নমস্কার করে বলল, ক্ষুধিত জীবন আর লিখবেন না। সুকোমলবাবু বেশ অবাক হয়ে বললেন, মানে? লিখব নাই বা কেন? আর আপনিই বা কে? কি করে জানলেন যে আমি ক্ষুধিত জীবন লিখছি? লোকটি বেশ অবাক হয়ে বলল, সে কি মশাই, কাল যে আপনি আপনার হোটেলের ম্যানেজার অমিয় বিশ্বাসকে গল্পটা পড়ালেন, কেন পড়াননি নাকি? সুকোমলবাবু বেশ হতভম্বের মতো বললেন, সে পড়িয়েছি, কিন্তু আপনি কি করে জানলেন সেটা আগে বলুন তো। মানে তখন তো আর ধারে কাছে কেউ ছিল না। লোকটি এবার ডান দিকের ভ্রু তুলে বেশ শ্লেষ মাখানো ভঙ্গিতে বলল, সেটা আপনার না জানলেও চলবে। ম্যানেজার আপনাকে ওই গল্পের চরিত্রটির 3টে নাম সাজেস্ট করেছেন। একটাও নেবেন না, নিলেই ঘোর বিপদ। আরেকজনের নাম, মানে ওই যাকে ছবির ফ্রেম গিলে নিল, তার নাম দেবাংশু রেখে অলরেডি একটা কেলেঙ্কারি করেছেন। বিপদ আর বাড়াবেন না, তার থেকে লেখা বন্ধ করুন। এবার সুকোমল বুঝলেন লোকটা একটা পাগল। নির্ঘাত এক হোটেলে উঠেছে, আর সে যখন ম্যানেজারকে পড়ার জন্য স্ক্রিপ্টটা দিয়েছিল তখন হয়তো কোনোভাবে সে পড়ে নিয়েছে। সুকোমল একটু কঠিন গলায় বলল, উপদেশ দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু এটা আমার রুটি রুজি কিনা, তাই আপনার কথা আমি রাখতে পারছি না, ক্ষমা করবেন। লোকটা এবার একটা কঠিন দৃষ্টি নিয়ে রুক্ষ গলায় বলল, দেবাংশুর তাহলে ফটো ফ্রেম থেকে মুক্তি নেই? না বলে পা চালালেন সুকোমলবাবু। দূরে দেখলেন লোকটা চিৎকার করে বলছে, কাজটা কিন্তু ঠিক হলো না, দেবাংশু এর প্রতিশোধ নেবে। সবাই আমার মতো নিরীহ হয় না,
যে সমুদ্রের ধারে খুন করে বালিতে পুঁতে দেবার পরেও সে খুনিকে ক্ষমা করে দেবে। এই সুহাস মল্লিকের কথাটা মনে রাখবেন। থমকে দাঁড়ালেন সুকোমল বাবু। সুহাস মল্লিক? এই নামটা তো তার খুবই চেনা। তার গল্পেরই চরিত্র। গল্পের নাম রক্তাক্ত সমুদ্র। এই গল্পই তো তাকে ভূতের গল্পের লেখক হিসেবে খ্যাতি এনে দিয়েছিল। কিন্তু সুহাস মল্লিক নামটা এক পরিচিতর থেকে ধার করা। কাকতালীয়ভাবে এই গল্প লেখার পর সেই সুহাস মল্লিকের রহস্যজনক মৃত্যু ঘটে। দেবাংশু নামটাও ধার করেছেন তার এক কলেজের সহপাঠীর কাছ থেকে। চমকে পিছনে তাকালেন সুকোমলবাবু। কেউ নেই, শুধু সমুদ্রের নোনা হাওয়াতে গাছগুলো দুলছে। হোটেলে ফিরে হাত মুখ ধুয়ে আবার লেখায় মন দিলেন তিনি। না, দ্বিতীয় বন্ধুর নাম এখনো ঠিক করতে পারেননি। মনে মনে ভাবলেন লেখাটাকে শেষ করি, দ্বিতীয় বন্ধুর নাম ভেবে পরে ভেবেচিন্তে দেখবক্ষণ। বিশেষ করে যখন দ্বিতীয় বন্ধুর নাম পরে ভেবেচিন্তে দেখবে ভেবে গল্পটি লেখা তিনি শেষ করে ফেললেন। তখন আর ভাবলেন যে ফেলে রেখে লাভ কি। গল্প শেষ হবার প্রায় সাথে সাথেই মোবাইলটা বেজে উঠল। কলকাতা থেকে অবিনাশ ফোন করেছে, তার কলেজের সহপাঠী। সুকোমল, অবিনাশ বলছি রে, বল, একটা বাজে খবর আছে। বাজে খবর? কি খবর রে? কাল রাতে দেবাংশুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। সে কি রে? আর বলিস না, ওর ভাবে মৃত্যু হয়েছে। সে কি রে? আর বলিস না, ওর বাড়িতে যে বড় অয়েল পেন্টিংটা ছিল ওর নিচেই পড়েছিল। ডাক্তার কিছুই কারণ বুঝতে পারছেন না। ফোনটা কেটে দিলেন সুকোমল বাবু। ওর কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এটা কি আবার কাকতালীয়? দেবাংশুর জীবনেও কি একই পরিণতি নেমে এলো যেমন তিনি গল্পে ভেবেছিলেন? এরপর কি হবে? ক্ষুধিত জীবন গল্পের শেষ তিনি লিখেছেন দ্বিতীয় বন্ধু সেই রহস্যময় বাড়ির একটা বইয়ের প্রচ্ছেদের সাথে আস্তে আস্তে মিশিয়ে যাবে, অর্থাৎ মিলিয়ে যাবে। যে বইয়ের প্রচ্ছেদে একটি ছবি ছিল সেখানে দুটি ছবি হয়ে যাবে। কিন্তু কি নাম দেবেন এই দ্বিতীয় বন্ধুর? যার নামই দিন না কেন তার জীবনেও কি এই খারাপ পরিণতি নেমে আসবে? কলমটা খাতায় ঠেকিয়ে চুপচাপ বসে রইলেন সুকোমলবাবু। তার হৃৎপিণ্ড দ্বিগুণ জোরে চলছে। হঠাৎ একটা হ্যাচকার টান অনুভব করলেন তিনি। কেউ যেন তাকে হাত ধরে টানল, তবে সেটা বাইরে নয়, খাতার মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই দেখলেন তার কবজি অবধি খাতার মধ্যে ঢুকে গেছে। যে খাতা যেন আর খাতা নেই, বিরাট এক কৃষ্ণ গহ্বর যা তাকে টানছে। প্রাণপণে বাধা দেবার চেষ্টা করলেন সুকোমলবাবু, কিন্তু না, সে রাক্ষসে খাতার টানে তার সব শক্তি কম মনে হলো। যেমন চোরাবালিতে একটু একটু করে মানুষ ডুবে যায়, ঠিক তেমনি সুকোমলও খাতার মধ্যে ঢুকে যাচ্ছেন। তার বাঁচাও বাঁচাও চিৎকার শুধু ব্যর্থ প্রতিধ্বনি হয়েই ফিরতে লাগলো। মাথাটুকু সমেত পুরো শরীর ডুবে যাবার আগেই সুকোমল দেখলেন দরজার সামনে মিটিমিটি দাঁড়িয়ে হাসছে তার কলেজের সহপাঠী, সদ্য প্রয়াত দেবাংশু, আর আজ আলাপ হওয়া সেই পাগল সুহাস মল্লিক। পরদিন খবর রটে গেল বিখ্যাত সাহিত্যিক সুকোমল শিকদার মিসিং। থানা পুলিশ হলো। ঘরে শুধুমাত্র একটা গল্পের পাণ্ডুলিপি পাওয়া গেল। খাতার ওপর বড় বড় করে লেখা ক্ষুধিত জীবন। হোটেল ম্যানেজার অমিয়বাবু হাতে খাতাটা নিয়ে উল্টেই পাল্টে চমকে গেলেন। গল্পটি শেষ করা হয়েছে দ্বিতীয় বন্ধুর বইয়ের মধ্যে মিলিয়ে যাওয়া দিয়ে। দ্বিতীয় বন্ধুটির নাম দেওয়া আছে সেই গল্পে, আর সেই নামটা হলো সুকোমল শিকদার, আর সেটা অন্য একজনের হাতের লেখায় লেখা। কলমে শান্তনু মুখোপাধ্যায়, কণ্ঠে ডলি সরকার।